আমি তোমাকে মুক্তি দেব মায়া। এই জন্য আমার যা হয় হোক। আমি চাই তুমি তোমার সারফারাজকে খুঁজে পাও। মায়া মাথা ঝাঁকিয়ে বলে উঠল। দাও দাও, মুক্তি দাও, আমাকে এই নরক থেকে বের করো। এখানে আমার দম বন্ধ হয়ে আসে। সুহানা নিজের মনে মনে এক সাহসী সিদ্ধান্ত নিল। এরপর পুনরায় কক্ষ অন্ধকার করে ফিসফিস করে বলে উঠল। আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। হ্যাঁ হ্যাঁ, যাবো। চিৎকার করবে না তো? না, একদম না। ঠিক আছে, চলো। বাইরে তুমুল বৃষ্টিধারা ঝরছে। বৃষ্টিকে মায়ের গুডলাগ হিসেবে ধরে পা টিপে টিপে অন্ধকার বাড়িয়ে গেটে পেরিয়ে এলো সুহানা। যাবার আগে সারফারাজের ডাইনোসর ডলটা নিতে ভুলল না মায়া। সুহানা গেটে এসে বাইরে নজর বুলালো। দারোয়ান নেই। বাইরে ঘোর অমানিসার আধার। ইলেকট্রিসিটি চলে গেছে। বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। এই মুহূর্তে বাইরে বের হওয়া রিস্ক। কিন্তু সুহানা আজ প্রকৃতি দেখে ভয় পাচ্ছে না। তার মনে প্রাণে মায়াকে মুক্তি দেওয়ার চরম ইচ্ছে ঘুরপাক খাচ্ছে। যে করেই হোক মায়াকে সে তার ছেলের কাছে নিয়ে যাবেই যাবে। এজন্য যদি তার প্রাণও যায় তবে যাক। মায়ের হাতের কবজি চেপে ধরে সোহানা বলে উঠল। বৃষ্টি মারিয়ে দৌড়াতে পারবে? মায়া মাথা ঝাঁকালো। সোহানা আর দেরি করলো না। শক্ত করে মায়াকে টেনে দৌড়ে বেরিয়ে গেল হসপিটালের গণ্ডি ছিঁড়ে কংক্রিটের সরপিল রাস্তায়। এরপর হারিয়ে গেল বৃষ্টির জলে। সোহানা বেরিয়ে যেতেই পরপর দুটো গাড়ি ঢুকলো হসপিটালের ভেতর। জেনারেটরের কারসাজিতে মুহূর্তে আলোকিত হলো চারিপাশ। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামলেন ডিরেক্টর। পেছনের গাড়ি থেকে নামলো রুদ্ররাজ। দুজনে ভেতরে চলতে চলতে নিজের বাক্য বিনিময় করল। পেশেন্টকে নিয়ে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন ডক্টর রুদ্র। একবার কোনোভাবে ভেতরের খবর লিক হলে থানা পুলিশ সামলাতে হবে। বুঝতেই পারছেন কোনো সাধারণ কেস নয়। আর্মি অফিসারের স্ত্রীকে এভাবে আটকে রাখার জন্য আমাদের পানিশমেন্ট কী হতে পারে তা অবশ্যই আপনার অজানা নয়। হাতের ব্রিফকেস ডিরেক্টরের দিকে এগিয়ে বাঁকা হেসে রুদ্র বলে উঠল। আপনার ডিমান্ডের চাইতেও বেশি আছে এখানে। ফুর্তি করুন, রিল্যাক্স করুন, সব সামলানোর দায়িত্ব আমার। আমি শুধু তাকে আমার হাতে তুলে দিন। ডিরেক্টর চারপাশে নজর বুলিয়ে কণ্ঠ খাদে ফেলে বলে উঠল। আপনাকে দেখলে রিয়েক্ট করবে, তার চেয়ে আপনি গাড়িতে অপেক্ষা করুন। আমি কাউকে দিয়ে বাইরে বের করে আনছি। তাড়াতাড়ি করুন ডিরেক্টর সাহেব, বৃষ্টি থামার আগেই আমি ফিরে যেতে চাই। উটকো ঝামেলা একদম পছন্দ নয় আমার। ডিরেক্টর হাসতে হাসতে প্রস্থান নিলেন গাড়িতে। বসে সিগারেট ধরিয়ে ঠোঁটে ঠোঁটে চেপে অপেক্ষার প্রহর গুনতে লাগলেন রুদ্র। এরপর সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে ঠোঁটের করে ক্রূর হাসির রেখা টেনে রুদ্র বলে উঠল। লাস্ট চেকমেট আমারই থাকলো সারফরাজ। খুব শীঘ্রই তোর পতন হতে চলেছে। চারপাশ থেকে ঘিরে ধরেছি তোকে। আমার চেকে বন্ধি তোর দুর্বল তুই কুটি। এই চেক কাটাতে পারবি আদেও? উফ, মোটেও না, মোটেও না। চেকমেট ডিয়ার সারফরাজ। বলে শব্দ করে হো হো করে হেসে উঠল রুদ্র। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না সেই হাসি। ডিরেক্টর দৌড়ে এসে ভয়ার্ত গলায় জানালো। সর্বনাশ হয়ে গেছে। ভেতরে মায়া চৌধুরী নেই ডক্টর রুদ্ররাজ। রূপকথার উদ্যোগে কত বছর পর সারফারাজের জন্মদিন পালন হলো তার হিসেব কষে কুলাতে পারল না সারফারাজ। তার মা বাবা হারিয়ে যাবার সাথে সাথেই তার সকল সুখ আনন্দ ভালোবাসা সব হারিয়ে গেছে। তার মরুভূমির ন্যায় শুষ্ক জীবনে রূপকথা এক পশলা বৃষ্টি। রূপকথাহীন তার অস্তিত্ব বিলীন। যেদিন হৃদয়ের গহীরে রূপকথার আনাগোনা বন্ধ হবে সেদিন সারফারাজের হৃদয় বিকল হবে। তাতে চলবে না রক্তপ্রবাহ, নির্গত হবে না শ্বাস। হৃদিক এবং দৈহিক দুইভাবে মৃত্যু হবে তার। রাতের খাবার দাবার শেষ করে সব কিছু ধুয়ে মুছে সাফ করল রূপকথা। এখন বৃষ্টি কিছুটা কমেছে, বাড়ি যাওয়া প্রয়োজন। হঠাৎই বিনা কারণে সারফারাজের মন ভার হলো। সবকিছু বিষাক্ত, অর্থহীন ঠেকল। সারফারাজের টলমলে চোখ দেখে রূপকথা আন্দাজ করল সারফারাজের ভেতরের ঝড়। রূপকথা ভেবেছিল সারফারাজ তাকে বাড়ি পৌঁছে দেবে, কিন্তু তার এহের বিধ্বস্ত অবস্থা দেখে রূপকথা আর কথা বাড়ালো না। কোনো মতে হেলে দুলে সারফারাজ নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিল। বুকে কেমন অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আকস্মিক এমন খারাপ লাগার হেতু খুঁজে পাচ্ছে না সারফারাজ। কখনো এমন অনুভূতি হয়নি তার। তার বাবার মৃত্যুর খবর যখন তার মা হারিয়ে গিয়েছিল সেদিন এমন লেগেছিল, কিন্তু সেদিনের চাইতে আজকের খারাপ লাগা হাজার গুণ বেশি। বুক চাপড়ে বেতের মতো কাঁদতে ইচ্ছে করছে। মায়ের অসহায় মুখশ্রী ভেবে মা বলে গলা ফাটিয়ে চিৎকার করল সারফারাজ। বাইরে থেকে সে চিৎকার শুনল সকলে। রূপকথার মন ভার হলো সারফারাজের ব্যথায়। একটা মানুষ এত যন্ত্রণা দিয়ে কিভাবে বাঁচতে পারে? এদিকে রাত বাড়ছে তরতর করে।
রেখা সুফিয়া দুজনেই চিন্তাগ্রস্ত হবেন। তাছাড়া যতটুকু স্বাধীনতা সুফিয়া তাকে দিয়েছে সেটাও কেড়ে নেবেন। চাইলেও রাতভর সারফারাজের বাড়িতে থাকতে পারবে না রূপকথা, দৃষ্টিকটু দেখাবে। অভিরূপ ডেলি থাকলে ভিন্ন কথা ছিল। অভিরূপের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিরূপ হাসপাতালে দৌড়াচ্ছে, আর ডেলি ইচ্ছে করেই আসেনি। এই মুহূর্তে অভিরূপকে সাপোর্ট দেয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে সে। রূপকথা দোতলায় সারফারাজের ঘরের পানে তাকিয়ে কম্পিত শ্বাস ফেলল। এরপর লুইসকে বলল, ওকে সামলে নিয়েন, আপাতত নিজের মতো থাকুক। আই হ্যাভ টু গো নাও। ইয়ং নিজে রূপকথাকে বাড়ি পৌঁছে দিতে চাইল, কিন্তু হাত দিয়ে ইয়ংকে থামিয়ে দিল রূপকথা। আমি একাই যেতে পারবো। তাছাড়া ঢাকার রাস্তায় এই রাত তেমন কোনো গভীর রাত নয়। আসছি। বলেই বেরিয়ে এলো রূপকথা। তার মনে হচ্ছে সত্যি যদি এই মুহূর্তে কোনো অলৌকিক ক্ষমতা বলে মায়া চৌধুরীকে সারফারাজের সামনে হাজির করতে পারত, তবে কতই না খুশি হতো সারফারাজ। সারফারাজ তাকে নতুন জীবন দিয়েছে, পরিবার দিয়েছে, অথচ রূপকথা সে কিছুই দিতে পারল না সারফারাজকে। নিজেকে বড্ড অকাজের ঠেকি মনে হলো রূপকথার। রূপকথা ভেবেছিল একটা উবার বুক করে চলে যাবে সে, কিন্তু বৃষ্টির মধ্যে কোনো ড্রাইভারই রাজি হলো না। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছিল, তাই রাস্তায় বেরিয়ে আসছিল রূপকথা, কিন্তু এখন ঝমঝমিয়ে আবার বৃষ্টি পড়তে শুরু করলো। রূপকথা দৌড়ে গিয়ে একটা যাত্রীর ছাউনির নিচে দাঁড়ালো। এরপর ফোন থেকে কল করলো সুফিয়া চৌধুরীর নম্বর বন্ধ দেখাচ্ছে। রূপকথার এবার ভয় লাগলো। ইতিমধ্যে হেঁটে হেঁটে সারফারাজের বাড়ি ছেড়ে বেশ খানিকটা দূরে এসে গেছে সে। বৃষ্টির প্রবাহ আরও বাড়ল কয়েক গুণ। রূপকথার ফোনের চার্জ লাল দাগে এসে স্থির হলো। সারাদিনের ব্যস্ততায় ফোনে চার্জ দেওয়া হয়নি। রূপকথা উপায় না পেয়ে রেখার নম্বরে কল করলো, কিন্তু রিং ঢোকার আগেই বন্ধ হয়ে গেল ফোনখানা। এবার যেন মাঝ সমুদ্রে পতিত হলো সে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া মানুষ কিচ্ছুটি দেখা যাচ্ছে না। সোডিয়াম লাইটের মৃদু আলো আর বিদ্যুৎ চমকে যতটুকু দৃশ্যমান হচ্ছে ততটুকু ধরেই হাঁটতে লাগলো রূপকথা। মায়াকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠল সুহানা। ভেবেছিল রাস্তা থেকে ট্যাক্সি ধরে নিজের বড় বোনের বাড়িতে গিয়ে উঠবে, কারণ হসপিটালে মায়াকে খুঁজে না পেলে সবাই তাকেই সন্দেহ করবে। মায়ের বিষয় নিয়ে একমাত্র সেই বেশি ঘাটাঘাটি করেছে। ডিরেক্টর একবার তাকে এটা নিয়ে বকাবকিও করেছে। সুহানা এবার ঘাবড়ে গেল। মায়ের শরীর দুর্বল, সেও আর হাঁটতে পারছে না। রাস্তার মধ্যখানে বসে পড়েছে সে। সুহানা দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, মায়া আর পারছো না? সুহানার ক্লান্ত ভেজা মুখের পানে তাকিয়ে মায়া মাথা নাড়ালো। সুহানার বুক কেমন ধক করে কেঁপে উঠল। মনে হচ্ছে শেষ রক্ষা হলো না। ধরা পড়লে কি হবে তবে? হঠাৎই ঝড়ের বেগে ধেয়ে এলো কালো রঙের এক গাড়ি। সুহানা চিৎকার করার আগেই সেই গাড়ি থামলো একদম মায়ার কাছ বরাবর। সুহানা ভাবলো ভেতরের ভদ্রলোকের থেকে সাহায্য প্রার্থনা করবে, কিন্তু গাড়ির দরজা খুলে যখন রুদ্র নামলো তখন সুহানার শরীর ভার ছেড়ে দিল। 30 বছর বয়সী সুহানা জরার ন্যায় রাস্তায় ধপ করে বসে গেল। মুখে তৃপ্তির হাসি ঝুলিয়ে রুদ্র গিয়ে সুহানার সামনে দাঁড়ালো। এরপর হাঁটু গড়ে বসে সুহানার গলা টিপে ধরে মুখে চুচু শব্দ করলো। সুহানার ভীত মুখে তাকে যেন বেশ আনন্দ দিল। ছেড়ে দাও আমাদের। আমি জানি তুমি মায়ার ছেলে নও। আমি পুলিশে কমপ্লেন করব তোমার নামে। তুমি অন্যায় করছো। সুহানার সাহস দেখে রুদ্রের এক ভ্রু বাঁকা হয়ে উপরে উঠে গেল। কাছে বিকট শব্দে বাজ পড়ল। তাতে রুদ্রের হিংস্র চোখ নজরে এলো সুহানার। ক্রূর চোখ দুটি দেখে পিলে চমকে কেঁপে উঠল সুহানা। রূপকথা হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে মানুষের গলা শুনতে পেল। তাতে বেলি সুর শুনে সাহায্যের আশায় দৌড়ে এলো। নিকটে এসে উপস্থিত হতেই রুদ্রকে দেখে চমকে দাঁড়ালো সে। মায়া সুহানাকে রুদ্রের হাত থেকে ছাড়ানোর জন্য এলোপাথারি কিল চড় দিয়ে যাচ্ছে। তাতে বিরক্ত হয়ে মায়াকে সজোরে এক ধাক্কা মারল রুদ্র। মায়া চটকে রূপকথার উপরে হুবড়ি খেয়ে পড়ল, সেই সাথে মৃত আর্তনাদ করল। বিদ্যুৎ আলোয় মায়ের চেহারা দেখে কেঁদে ফেলল রূপকথা। মায়াকে জড়িয়ে রূপকথা বলে উঠল, আপনি এখানে? আপনি বেঁচে আছেন? রূপকথার গলার স্বর পেয়ে পাশে তাকালো রুদ্র। এই মুহূর্তে রূপকথাকে দেখে তার চোয়াল শক্ত হয়ে উঠল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই বাজ বিচার না করেই সুহানার বুকে শুট করে দিল রুদ্র। ছলছল চোখে হাঁটু মুড়ে বসে গেল সুহানা। রুদ্র তাচ্ছিল্য হেসে রূপকথার সামনে দাঁড়ালো। এরপর মায়ের চুলের মুঠি ধরে রূপকথার থেকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। সুহানার রক্তাক্ত দেহ রূপকথার মস্তিষ্ক বোধ শূন্য করে দিল। মায়া কেঁদে কেঁদে বলে উঠল, আমার সারফারাজের কাছে যেতে দাও। রূপকথা কি করবে বুঝতে না পেরে রুদ্রের পা জড়িয়ে ধরে কেঁদে বলে উঠল, সারফরাজ কষ্ট পাচ্ছে, ওনাকে ছেড়ে দিন।
আমার সাথে ওনাকে যেতে দিন। রুদ্র রূপকথার কাকতি বিরতিতে বেশ আনন্দ পেল। রূপকথার বাহু ধরে টেনে উপরে দাঁড় করিয়ে রূপকথার গলা চেপে ধরল রুদ্র। এরপর হিস করে বলে উঠল, দুদিন আগেও খুব তেজ দেখছিলাম, আর আজ সরাসরি পায়ে। বাহ বাহ বাহ, হোয়াট এ সিন ডার্লিং। রূপকথা নীরবে কেঁদে বুক ভাসালো। তাতে একটু মন গড়ল না রুদ্রের, বরং মাথায় এক শয়তানি ফন্দি চাপল। এবার সারফারাজকে বেশ করে জব্দ করতে পারবে সে। এক ঢিলে 3 পাখি মারার মতো ব্যাপার ঘটল। মায়াকে টেনে হিচড়ে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিয়ে রূপকথার সামনে এসে দাঁড়ালো। এরপর রূপকথার থুতনি চেপে ধরে বলে উঠল, ওই ডাক্তারনির মতো হাল করব আমি মায়া চৌধুরীকে। সারফরাজের জন্য আমিও কম সাফার করিনি। সমস্ত ঋণের হিসেব সব সুদে আসলে। রাগে অনেক পড়ে গেছে ডিয়ার রূপকথা। রূপকথা রুদ্রের হাত চেপে ধরে চোখ দিয়ে না বুঝালো। রুদ্র রূপকথার থুতনি আর একটু শক্ত করে চেপে ধরে বলে উঠল, সারফরাজকে বলে দিবি আজকে রাতের ঘটনা। ব্যথায় গগিয়ে উঠল রূপকথা। তার চোখ দিয়ে মোটা মোটা অশ্রুবিন্দু গড়াচ্ছে। রুদ্র রূপকথার কপালে কপাল ঠেকে ধীর গলায় বলে উঠল, যদি আর কিচ্ছুটি সারফরাজের কানে যায়, তবে এই যে মরার জন্য কাতরাচ্ছে ডাক্তার সাহেবা, তার মতো হল হবে মায়া চৌধুরীর। শুধু মায়া নয়, তোমার বাবা সুফিয়ান চৌধুরীকেও কেটে টুকরো টুকরো করব আমি। এরপর তোমার ভালোবাসার প্রেমিক পুরুষ সরফরাজ, তাকে ওই চিন্তাটা ফোন করে দেব। ঘৃণা করে কেউ কিচ্ছুটি টের পাবে না, বুঝলে? বলে ধমকে উঠল রুদ্র। রুদ্রের গর্জনে কেঁপে উঠল রূপকথা। সে তাৎক্ষণিক মাথা নাড়িয়ে অস্পষ্ট বলল, আমি কাউকে কিছু বলবো না। আপনি আন্টিকে আমার কাছে দিয়ে দিন, আমি সব চেপে যাব। রূপকথা বোকা বেয়ে মুহূর্তেই বুঝে গেল চতুর রুদ্র। তাই সে রূপকথার মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, দেব, কিন্তু একটা সত্য আছে। চাতক পাখির ন্যায় অধীর হয়ে জানতে চাইল রূপকথা। রুদ্ররাজ রূপকথার মুখের পানে তাকিয়ে প্রশস্ত হাসল। এরপর বলল, শর্ত না মানলে সরফরাজের কাছে ওর মায়ের বিধ্বস্ত লাশ পৌঁছাবে, আর এই জন্য দায়ী হবে শুধু একমাত্র তুমি। মায়ের জন্য নিশ্চয়ই সরফরাজের ভয় তো মাছের মতো তোর পাচ্ছে, তাই না? মায়ের লাশ দেখে সারফারাজের কি হাল হবে সেটা ভেবেই ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। এবার ফট করে বলে উঠল, কি শর্ত? না না না, এমন করবেন না, দয়া করুন। আপনার সমস্ত শর্তে আমি রাজি। তবে সরফরাজকে ভুলে যাও, তাকে বলে দাও তুমি আর তাকে ভালোবাসো না। রুদ্রের মুখে এমন নিষ্ঠুর কথা শুনে রূপকথা প্রতিবাদ করে চিৎকার করে উঠল। রুদ্র তাচ্ছিল্য হেসে উত্তর করল, তাহলে মা চৌধুরীকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? সারফরাজ আমার মুখ থেকে এই কথা শোনার পর মরে যাবে। এতটা নিষ্ঠুর হবেন না আমার ওপর। আমার নিজে থেকেও সারফরাজকে আমি বেশি ভালোবাসি। আমার প্রতিটি শ্বাস চলে সারফরাজের নামে। রূপকথার উত্তরে ঠোঁট উল্টে রুদ্ররাজ বলে উঠল। তাহলে মা চৌধুরী মরে যাক। বলেই বন্দুকে গুলি লোড করল রুদ্র। এরপর এগিয়ে গেল মায়ার পানে। রূপকথা রুদ্রের হাত চেপে ধরে বলে উঠল, এতটা নিষ্ঠুর হবেন না, উপরওয়ালা সইবেন না। উনি মানসিকভাবে অসুস্থ। রুদ্র রূপকথার গালে সপাটে এক চর বসিয়ে বলে উঠল, তোর কাছে জ্ঞানের বাণী শুনতে আসিনি আমি, তুই রাজি কিনা বল। রূপকথা গালে হাত দিয়ে টুকরে কেঁদে বলে উঠল, সারফরাজের হাতেই তোর মৃত্যু অনিবার্য বাস্টার্ড। যেদিন সারফরাজ সব জানতে পারবে, সেদিন তোর রুহ পর্যন্ত পালানোর পথ খুঁজে পাবে না। সেই দিন খুব শীঘ্রই আসতে চলেছে। আর যেই হাতে আমাকে আর সারফরাজ এর মাকে আঘাত করেছিস, সেই হাত কেটে তোর গলায় ঝুলিয়ে দেবে সারফরাজ। তুই মিলিয়ে নিস, নরকের কীট। রুদ্র রূপকথার সাহস তাতে দাঁত পিষে আরেক গালে শক্ত চর বসিয়ে দিল। চরের দাপটে মুখ থুবড়ে রাস্তায় পড়ল রূপকথা। হারালো পিছে হাত লেগে কেটেও গেল খানিক। এদিকে সোহানার সাহায্য প্রার্থনার কাতরতা সব মিলিয়ে নিরুপায় হয়ে গেল রূপকথা। রুদ্র হাঁটু ভাঁজ করে রূপকথার সামনে বসে ধীর লয়ে বাঁকা হেসে বলে উঠল, মা চৌধুরীর পান এখন তোমার হাতে জানেমান। যতদিন সরফরাজকে দূরে রাখবে, ততদিন মায়া চৌধুরী বাঁচবে। প্রেম লীলায় মজলেই মায়া চৌধুরীর ফুস। নিজের দোষে ভালোবাসার মানুষকে যদি মা ছাড়া করতে না চাও, তবে আমার কি আর করার বলো? আরে সরফরাজ ভাই আমার, এ জন্মে মায়ের মুখ তোর আর দেখা হইল না রে। ইস কি কষ্ট, কি কষ্ট। আকাশ জুড়ে অন্ধকার মেঘের চাদর।
হঠাৎ করে কালো মেঘ গর্জে ওঠে, যেন আকাশই ফেটে যাচ্ছে। আজ যেন আকাশ ভরে আষাঢ়ে ঢল নেমেছে। ঝমঝমে বৃষ্টির শব্দ ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে চারপাশ ঝলসে ওঠে, আর ততক্ষণে দূরের গাছপালা ছায়ামূর্তির মতো কাঁপে। বাতাসে শিরশিরে একটা আতঙ্ক। মনে হচ্ছে আজ রাতের এই বর্ষণ শুধু জলের নয়, আজ রাতের এই বর্ষণ ভয়ের, বিষাদের আর অজানা ব্যথার। রূপকথার সামনে থেকে মায়া চৌধুরীকে নিষ্ঠুরের মতো তুলে নিয়ে গেল রুদ্ররাজ। রূপকথা এই নির্মম দৃশ্য কিছুতেই ভুলতে পারছে না। এদিকে সুহানার অবস্থা ক্রমশ মুমূর্ষ হয়ে উঠেছে। এই বুঝি প্রাণ পাখি দেহ ছেড়ে বেরিয়ে যায়। সুহানাকে নিজের কোলে আগলে নিয়ে হু হু করে কেঁদে উঠল রূপকথা। আজকের রাতটা তার জন্য এত এত বিভীষিকা বয়ে আনবে জানলে কোনো মতেই আজ সে ঘর ছেড়ে বেরোতো না। ইস, সারফারাজ যদি আজ আসতো রূপকথাকে এগিয়ে দিতে, তবে বোধহয় সবচাইতে বড় মিরাকেল হতো। নিজের মাকে এক ঝলক দেখতে পেয়ে কি অনুভূতি হতো তার? আনন্দে বাচ্চাদের মতো কেঁদে ফেলতো, নাকি রুদ্ররাজের ওই ধরতে আকাশ জমিন এক করে ফেলতো? রুদ্ররাজ কি পারতো সারফারাজের বুক থেকে তার মাকে আর দ্বিতীয়বার কেড়ে নিতে? সারফারাজ যদি কখনো জানতে পারে তার মাকে এতদিন ধরে রুদ্ররাজ আটকে রেখেছে, তবে রুদ্ররাজের এই পরিণতি কেমন হতো? সুহানার গোগানির শব্দে রূপকথার ভাবনায় ভাটা পড়ল। আশেপাশে নজর বলিয়ে চিৎকার করে ডেকে উঠল রূপকথা। কেউ আছেন? আমাদের একটু হেল্প করুন প্লিজ। কিন্তু রূপকথার চিৎকার কেউ শুনল না। রূপকথার মিহি ভোগর আওয়াজ হিংস্র প্রকৃতির মাঝে বিলীন হলো। সুহানা নিজের প্রাণের আশা ছেড়ে দিয়ে সজল চোখে রূপকথার অসহায় মুখের পানে তাকালো, এরপর বহু কষ্টে আওড়ালো। মায়া সারফারাজকে আগলে ধরে বাঁচতে চায়। ওর ফাঁকা ভাষাহীন দৃষ্টিতে হাজারো রঙিন স্বপ্ন। রূপকথা বুঝলো সুহানা কি বলতে চাচ্ছে। শুধু মায়া নয়, সারফারাজ নিজেও তার মায়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। এমন কোনো জায়গা নেই যেখানে মায়া চৌধুরীকে সারফারাজ না খুঁজেছে। শুধু সারফারাজ নয়, সুফিয়ান চৌধুরী নিজেও প্রত্যেকটা বিভাগে মায়ের খোঁজ চালিয়েছে দীর্ঘ কয়েক বছর, কিন্তু বারবার ব্যর্থ হয়ে ফিরেছে। কেউ যদি ইচ্ছে করে কাউকে লুকিয়ে রাখে, তবে তাকে খুঁজে বের করবে কার সাধ্যি? নিজের গলা থেকে কম্পিত হাতে মায়ের লকেটওয়ালা চেইন খুলে রূপকথার হাতে দিয়ে শ্বাস ভারী টানে সোহানা বলে উঠল। ভেবেছিলাম সারফারাজকে খুঁজে তার হাতে লকেট সমেত তার মাকে তুলে দেব, কিন্তু পারলাম না। ঠিক ধরা পড়ে গেলাম। এটা সারফারাজকে দিও। সুহানা আরও কিছু বলতে চাইল, কিন্তু শরীর সায় দিল না। এমন সময় বৃষ্টি চিরে ধীর গতিতে এগিয়ে এলো এক সাদা রঙের প্রাইভেট কার। রূপকথা ভীত হলো। কোনো দিকে কোন বিপদ ওত পেতে রয়েছে তা নিয়ে দ্বিধান্বিত হলো। সুহানাকে চেপে ধরে দ্বিগুণ ভয়ে গুটিয়ে গেল রূপকথা। কিন্তু গাড়ি থেকে নামলো এক ভদ্রলোক। রূপকথা আর সুহানার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক বিস্ফোরিত চোখে ভয়ার্ত গলায় ডাকলেন। মানুষটার ভয়ার্ত মুখ আর চোখের টলমলে জল দেখে রূপকথা বুঝলো কাছের কেউ হয়তো। তাই কোনো প্রকার বাক্য বিনিময় না করে ছটফট সুহানাকে গাড়িতে তুলে ভদ্রলোক ইঞ্জিন স্টার্ট করে রূপকথাকে সহ নিয়ে ছুটল হসপিটাল অভিমুখে। সুহানা এখনও জ্ঞান হারায়নি, কিন্তু কি লেখা আছে সুহানার ভাগ্যে রূপকথা জানে না। রূপকথা খুব করে চাচ্ছে সুহানা বেঁচে থাকুক। একমাত্র সুহানাই মায়া চৌধুরীর ব্যাপারে তাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবে। সুহানার থেকে বিশদের সবকিছু জানা ভীষণ জরুরি। ভোর রাতের দিকে অভিরূপের বাবার অবস্থা খুব খারাপ হলো। শ্বাসকষ্ট, বুকে ব্যথা আর নাক দিয়ে রক্ত গড়াতে লাগলো। বাবার এহেন অবস্থায় অভিরূপ দিশেহারা হলো। ডাক্তার, নার্স সব ডেকে আনলো। শক্ত সামর্থ্য ছেলেটি কেঁদে ভাসালো। সেজদায় বসে গেলেন অভিরূপের মা অরুণা রহমান। অবস্থা বেগতিক দেখে ডিউটি ডক্টর বড় ডক্টরকে কল করলেন। ডক্টর অক্সিজেন মাস্ক নিয়ে ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন পুশ করার অর্ডার দিলেন, কিন্তু ডিউটি ডক্টরের মনে হলো ইনজেকশনে কাজ হবে না। তবুও সে ডোজ অনুযায়ী ইনজেকশন পুশ করলেন। এতে অভিরূপের বাবার অবস্থা আরও খারাপ হলো। ডিউটি ডক্টর পূর্বের সব রিপোর্ট ফেলে নতুন করে টেস্ট করার আদেশ দিলেন। শুরু হলো নার্সদের দৌড়াদৌড়ি। স্পেশালভাবে স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠানো হলো। আলট্রা করার সময় ডক্টরের চোখ কপালে। অভিরূপের বাবার একটা কিডনি নেই, আরেকটা প্রায় বিকল। ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু। অভিরূপকে ইমার্জেন্সি ডাকা হলো। নার্স মারফত ডাকতে ছুটে এলো অভিরূপ। অবিশ্বাস্য চোখে ডাক্তার অভিরূপের পানে তাকিয়ে বলে উঠল। কিডনি ট্রান্সপ্লান্টের কথা শুনে অভিরূপ অবাক হলো, সেই সাথে ভয়ও পেল। সে ফাঁকা মস্তিষ্ক হাতড়ে উত্তর করল। ইরোটোটিক স্টোন সার্জারি হয়েছে ওনার মাস 2 আগে। দেশের বাইরে ছিলাম আমি, মা সব সামলাইছে। এরপর থেকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতেন, আর আমরা ওনাকে হসপিটালে নিয়ে যেতাম। 2-1 দিন হসপিটালে ট্রিটমেন্ট নিলে উনি পুনরায় সুস্থ হয়ে যেতেন।
ডক্টর কপাল কুচড়ে অল্টার মনিটর অভিরূপের সামনে ধরে বলল। ডক্টরের থেকে রিপোর্ট নিয়ে তাতে নজর বোলালো অভিরূপ। সে মেডিকেল রিপোর্টস এসব বোঝে না, এসব নিয়ে কখনো ঘাটাঘাটিও করেনি, কিন্তু ডক্টরের কথা অভিরূপের মাথার উপর দিয়ে গেল সব। নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। অভিরূপ চোখের জল ছেড়ে শুধালো। আমার বাবা বাঁচবে তো ডক্টর? হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ডক্টর উত্তর করলেন। অভিরূপ বুঝল বিশাল বড় ভরাডুবি হয়েছে তাদের চোখে পট্টি বেঁধে কেউ নিয়ে গেছে তার বাবার সুস্থ 2 কিডনি। কিন্তু কেন? এ মাঝবয়সী মানুষটার দুর্বল অর্গান দিয়ে কি কাজ তাদের? সকাল 6:30টার দিকে দুনিয়া ছেড়ে ওপারে পাড়ি জমালেন অভিরূপের বাবা। শুধু কিডনি নয়, আরও কিছু অর্গান মিসিং ছিল তার দেহে। কবে কবে এসব হয়েছে তা ঠাহরই করতে পারেনি অভিরূপের পরিবার বলতে অভিরূপের মা আর ছোট বোন। বাবাকে হারিয়ে ধাপ করে হসপিটালের মেঝেতে বসে গেল অভিরূপ। অরুণা রহমানের করুণ হৃদয় বিদারক চিৎকারে ভারী হলো হসপিটালের প্রতিটি কোণা। সারফারাজকে কোনো মতে কল করে খবরটা জানালো অভিরূপ। খবর পেয়ে ছুটে এলো সারফারাজ। অভিরূপকে সামলানোর ভাষা নেই তার, শুধু বুকে আগলে কষ্ট জর্জরিত গলায় বলে উঠল। তোকে আমাকেও একদিন যেতে হবে। পুরুষের মানুষের মন এত নরম হলে চলে? সারফারাজের বুকে হাবলে পড়ল, কাঁদল অভিরূপ। রূপকথাকে লুইস কল করলো, কিন্তু ফোন বন্ধ। সারফারাজ অভিরূপের নম্বর থেকে নীলিকে জানালো এই করুণ ঘটনা। ভোরবেলায় ছুটে এলো নীলি। সে অরুণা আর অভিরূপের বোনকে কোনো মতে সামলে নেওয়ার চেষ্টা করলো। হসপিটালের ঝামেলা শেষ করে অভিরূপের বাবাকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তুলে অভিরূপকে আর তার পরিবারকে ইয়ং আর লুইসের কাছে দিয়ে সেই পুরনো রিপোর্ট নিয়ে ছুটল সারফারাজ ডিএমসিতে। পুরো ঘটনা গলায় পাড়া দিয়ে উগলিয়ে বের করবে সে। কেবলই নিজস্ব চেম্বারে এসে গরম ধোয়া ওঠা গ্রিন টি আর বাটার টোস্ট নিয়ে বসেছেন নেফ্রোলজিস্ট তারেক বাশার। চেম্বারের বাইরে শত শত রোগী অপেক্ষা করছে। ব্রেকফাস্ট সেরেই তবে শুরু হবে তাদের মস্তিষ্ক ওয়াশ। কোন রোগের কি অস্ত্রোপচার হবে তা ডাক্তার নিজেও জানে না। ডিন ফারুক রেজা যা আদেশ করবে তাতেই তার সহমত। এসব অবলা মানুষগুলোই অঙ্গহানি করে যদি নিজের পকেট ভারী করা যায় তবে ক্ষতি কী? আর এই জরাজীর্ণ ধরনীতে এত বেঁচেই বা লাভ কি? মুখে তৃপ্তি প্রশস্ত হাসি ঝুলিয়ে কাপে চুমুক বসানোর জন্য পেয়ালা মুখের সামনে তুলে ধরতেই খট করে খুলে গেল চেম্বারের কাচের দরজার লক আটকিয়ে হন পায়ে ডক্টরের টেবিলের সামনে রিপোর্টস মিলে সারফারাজ ভারী স্বরে বলল। এক্সপ্লেইন ইট। রিপোর্টস দেখেই মুখের রং পাল্টে গেল তারেক বাশারের। সে তার অ্যাটেন্ডেন্সকে ডাকতে চাইল সারফারাজকে বের করে দেবার জন্য, কিন্তু সারফারাজ সেই সুযোগ তাকে না দিয়ে নিজের থাবা তুলল, হাত দিয়ে তারেক বাশারের গলা টিপে ধরল। অপর হাতে কোমরে গুজে রাখা পিস্তল তারেকের কপালে লাগিয়ে হুঙ্কার ছুড়ল। পুরো কিচ্ছা শোনা, সময় খুব কম। তারেক বাশারের মিষ্টি সকাল মুহূর্তে ভয়ঙ্করে রূপান্তরিত হলো। গলা শুকিয়ে কাঠ হলো, বুকে ধরার শব্দও হতে লাগলো। জমের হাতে পড়ে গিয়েছে বুঝতে পেরে মনে মনে ভাবলো, চাচা আপন প্রাণ বাঁচা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেল যেন। কারো কিছু তোয়াক্কা না করে তারেক বাশারের কলার চেপে ধরে হসপিটাল ডিন ফারুক রেজার কক্ষের দিকে ছুটল সারফারাজ। 6 ফিট 3 ইঞ্চির উচ্চতার একজন কালো পোশাকধারী মানুষ একজন ডক্টরকে টেনে হিচড়ে কোথায় নিয়ে যাচ্ছে সেই কৌতূহল সকলের চোখ ছানা বড়া হল। ইতোমধ্যে হসপিটালের চারপাশ ঘিরে ফেলেছে পুলিশের বহর। সারফারাজ নিজে সুফিয়ান চৌধুরীকে ফোন করে জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রেস মিডিয়া রিপোর্টার্সে কিলবিল করছে হসপিটাল প্রাঙ্গণ। নির্দেশ পাওয়া মাত্র শুরু হবে লাইভ টেলিকাস্ট। ফারুক রেজার কক্ষের সামনে এসে দাঁড়ালো সারফারাজ। তার হাতে বন্দি এখনও তারেক বাশার। ঘটনা ইতিমধ্যে আজ করতে পেরে পালানোর পথ খুঁজে চলেছে 40 এই ডক্টর। কিন্তু জাগুয়ারের থাবা থেকে মুক্তি মেলা এতই সহজ? ফারুক রেজার কক্ষের দরজা লাথি দিয়ে খুলে তারেক বাশার সহ ভেতরে ঢুকলো সারফারাজ। আকস্মিক এমন ঘটনায় চেয়ার ছেড়ে লাফিয়ে দাঁড়ালেন ফারুক। সারফারাজকে তিনি চেনেন। রুদ্ররাজের সাথে সারফারাজের বিষয়ে বহুবার আলাপ হয়েছে, কিন্তু সাক্ষাৎ হয়নি কখনো। কিন্তু ফার্স্ট মিটিংয়ে এমন ভয়ানকভাবে হবে এটা যেন ফারুক রেজার কল্পনাতীত। ফারুক রেজার কক্ষে টিভি চলছিল, সেই টিভিতে আকস্মিক নিউজ বুলেটিন শুরু হলো। ডিএমসিএইচ এর হসপিটালে ডক্টর ফারুক রেজা এবং কয়েকজন বড় ডক্টরের বিরুদ্ধে অর্গান পাচারের অভিযোগ।
নিউজ বুলেটিন শুনে ফারুক রেজার মাথা ঘুরে উঠল। কঠিনভাবে ফেঁসে গিয়েছে বুঝতে পেরে নিজের ড্রয়ার থেকে লাইসেন্সবিহীন বন্দুক বের করে শ্যুট করতে চাইল সারফারাজকে। কিন্তু সারফারাজ যেন এসব নাটকের ট্রেলার আগে থেকেই জানত। সে কোনো বাছবিচার না করেই ফারুক রেজার হাঁটুতে শ্যুট করে দিল। সহসাই চিৎকার করে মেঝেতে বসে পড়লেন ফারুক রেজা। নান্দনিক সাউন্ডপ্রুফ কক্ষ ভেদ করে ফারুক রেজার কর্কশ চিৎকার বাইরে বেরোলো না। ফারুক রেজার অবস্থা দেখে কেঁপে উঠল তারেক বাশার। উপায় না পেয়ে সারফারাজের পায়ে পড়ে কেঁদে উঠল সে। বিশ্বাস করুন আমি কিছু করিনি, যা করছে এই ফারুক রেজা করছে। আমাকে মারবেন না প্লিজ, আমি সব সত্যি বলে দেব। কে কে আছে এই চক্রে আমি সবার নাম বলে দেব। সারফারাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল। প্রাণের বদলে প্রাণ, রক্তের বদলে রক্ত। তারেক বাশার এবার হাউমাউ করে কাঁদল। তারেক বাশারের চোখে মুখে কয়েক ঘা বসিয়ে সারফারাজ বলল, মিডিয়ার সামনে সমস্ত সত্য উগলাবি? তড়িৎ মাথা ছাকিয়ে তারেক বাশার উত্তর করল, হ্যাঁ সব বলবো, সব। সুফিয়ান চৌধুরী, দুজন পুলিশ অফিসার আর কয়েকজন কনস্টেবল দিয়ে প্রবেশ করলো ফারুক রেজার কক্ষে। আহত ফারুক রেজা আর তারেক বাশারকে হ্যান্ডকাফ পরিয়ে শেল্টার ব্যতীত ছুটলেন সুফিয়ান চৌধুরী। উত্তেজিত জনতা ইতোমধ্যে জেনে গেছে পুরো ঘটনা। কেউ কপাল চাপড়াচ্ছেন তো কেউ তেড়ে মারতে আসছেন। জনগণের হালকা পাতলা কিল চল্লাকে খেয়ে তারেক আর ফারুকের চেহারার নকশা বদলে গেল। পুলিশের হাতে পরে মিডিয়ার সামনে নিজেদের দোষ স্বীকার করে ফট করে বলে দিল রুদ্রের নাম। সেই সাথে রুদ্র কি কি ক্রাইমে জড়িত সেটাও বলে দিল গড় গড় করে। মুহূর্তে রুদ্রের ছবি সহ নিউজ হলো। ওয়ান্টেড ক্রিমিনাল। উপর মহল থেকে অর্ডার এলো রুদ্রকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করতে। পালানোর চেষ্টা করলেই ক্রসফায়ার। কিন্তু কোথায় এই রুদ্ররাজ? পেরিয়ে গিয়েছে এক সপ্তাহ। এই এক সপ্তাহে ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। কোর্টে চালানোর পথেই তারেক বাশার আর ফারুক রেজাকে কেউ ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে নৃশংস মৃত্যু দিয়েছে। পুলিশ জবানবন্দি দিয়েছে, ক্রুদ্ধ জনতা এমন করেছে, কিন্তু ঘটনা পুরোটাই মিথ্যে। সুফিয়ান চৌধুরী জানেন কে করেছে এসব, কিন্তু কোনো এক অজানা টানে তাকে দোষমুক্ত করতে মরিয়া তিনি। তারেক বাশার আর ফারুক রেজা ছাড়াও আরও 3 জন ডক্টরের খণ্ডিত দেহ পাওয়া গিয়েছে। তাতে নেই চোখ, দাঁত, নখ, জিভ বা হাত পা। প্রত্যেকটি লাশের রক্ত দিয়ে লেখা হয়েছে কিল্ড বাই জাগুয়ার, কিন্তু পাওয়া যায়নি কোনো প্রমাণ। সমস্ত প্রমাণ যেন সূক্ষ্মভাবে লোপাট করা হয়েছে। এখনও চলেছে সেই নিষ্ঠুর খুনিকে ধরার নিরন্তর চেষ্টা, কিন্তু ডিপার্টমেন্ট সফল হবে তো? এদিকে একটি সপ্তাহে রূপকথা একবারের জন্য যোগাযোগ করেনি সারফারাজের সাথে। দেশের এহেন অবস্থায় রুদ্ররাজ সারফারাজের উপরে আরও ক্ষিপ্ত হয়ে উঠবে সেটা রূপকথা ভালো করেই জানে। এদিকে সারফারাজের কণ্ঠ শুনতে না পেয়ে রূপকথার প্রাণ যায় যায় অবস্থা। অন্যদিকে মায়ের চিন্তায় তার বুক ভেঙে কান্না পায়। সারফারাজ নিজেও বেশ কয়েকবার কল করেছে, দেখা করতে চেয়েছে, কিন্তু এড়িয়ে গেছে রূপকথা। অভিরূপকে নিয়ে ব্যস্ত থাকায় সেভাবে জোর করেনি সারফারাজ। নিজের ফোনের ওয়ালপেপারে দৃষ্টি স্থির করে ছটফট করে উঠল রূপকথা। সারফারাজকে স্বচক্ষে দেখার তৃষ্ণায় প্রাণ উড়ে গেল। রুদ্র নিজেই চাপে আছে, রূপকথার উপর কি নজর রাখবে ভেবে সারফারাজকে চোখের দেখার জন্য সারফারাজের বাড়ির উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। ড্রয়িং রুমে বাজারের লিস্ট করছেন রেখা। রূপকথাকে এক নজর দেখলেন তিনি। মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিকমতো করছে না, মেজাজ খিটখিটে থাকছে সব সময়, সমস্ত চঞ্চলতা যেন নিয়ে গেছে। সারাক্ষণ নিজেকে গুটিয়ে রাখছে বদ্ধ ঘরে। রূপকথাকে একান্তে এসব বিষয়ে জিজ্ঞেস করলেও মিলেনি উত্তর। রেখার প্রশ্নে মাথা নাড়ল রূপকথা, বলল, অভিরূপদের বাড়ি যাব। ছেলেটার বাবা মারা গিয়েছে, অথচ আমি একবারও যাইনি। দৃষ্টিকটু দেখাচ্ছে। রেখা ছোট করে ও বললেন। এরপর বললেন। রূপকথা দাঁড়ালো, ব্যাগ নিয়ে হাসি মুখে বেরিয়ে এলো রেখা। সুপার শপে রেখাকে নামিয়ে বাস স্ট্যান্ডে হেঁটে গেল রূপকথা। রূপকথার মনে হলো কেউ তাকে দেখে চলেছে, কিন্তু আশেপাশে নজর বুলিয়ে সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। মনে ভ্রম ভেবে রামপুরার বাসে উঠল রূপকথা। রাস্তায় জ্যাম না থাকায় দ্রুত পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে একবার সারফারাজকে কল করলো, কিন্তু কল তুলল না সারফারাজ। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে দ্রুত পা চালিয়ে সারফারাজদের প্রকাণ্ড বাগান বাড়ির সামনে দাঁড়ালো রূপকথা। এরপর তপ্ত ভয়ার্ত শ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে ভেতরে প্রবেশ করলো। সারফারাজের ড্রয়িং রুম থেকে কারো চিৎকার ভেসে আসছে, সেই সাথে সারফারাজের ভয়ঙ্কর গর্জন। এক প্রকার দৌড়ে ভেতরে প্রবেশ করলো রূপকথা, কিন্তু সহসাই থেমে গেল পা জোড়া। সারফারাজের বন্দুকে ছড়ে গেল একটি তাজা প্রাণ। ধপ করে রূপকথার উপরে পড়ে গেল সেই উষ্ণ রক্তিম দেহ। রূপকথার সারা শরীর রক্তে রঞ্জিত হলো। মুহূর্তে কেঁপে উঠল ফোন। এলো ভয়ানক বার্তা। শর্ত ভাঙার অপরাধে তোমার মায়ের নিথর দেহটা যদি মাঝ রাস্তায় পড়ে থাকে,
তবে কেমন মজা হবে বলো তো? রূপকথার পায়ের কাছে সিদ্দিকের নিথর রক্তাক্ত দেহ অনাদরে পড়ে রয়েছে। পাশেই হাঁটু গেড়ে সিদ্দিকের মুখ পানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে রূপকথা। যে ছেলেকে মাত্রই চিরনিদ্রায় ঘুম পাড়ালো সারফারাজ, রূপকথা তাকে চিনে। প্রায় রাস্তায় দেখা হয়েছে তাদের। রূপকথাকে অযথা এটা সেটা জিজ্ঞেস করে খোঁজ খবর নিত। চট্টগ্রামেও বহুবার দেখেছে এই লোককে সে। মানুষটাকে কখনো কপট বা অসৎ চরিত্রের মনে হয়নি। মুখে মায়াবী হাসি আর চোখে সরলতা। এমন লোকের সাথে সারফারাজের কি শত্রুতা? সিদ্দিকের প্রতি আপাতত নজর দিল না সারফারাজ। সে টিস্যু নিয়ে এসে নিজের হাতে রূপকথার শরীর মুছতে লাগলো। পুরো শরীরের রক্তের ছিটা। রূপকথাকে দেখতে বিভৎস লাগছে। তাছাড়া এমন নিকৃষ্ট মানুষের রক্তে রূপকথা রঙিন হয়েছে এটা কিছুতেই সইতে পারছে না সারফারাজ। হাতের বন্দুক ছুঁড়ে ফেলে হুঙ্কার ছাড়ল। ইয়ং, দরজার বাইরে থেকে দৌড়ে এলো ইয়ং আর লুইস। সারফারাজের চোখ দেখেই বুঝে গেল কি করতে হবে। বাক্য বিনিময় করে কিছুই বোঝাতে হলো না সারফারাজকে। রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে তুলে লম্বা পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের অভিমুখে। পরম যত্নে বাথটাবে রূপকথাকে শুয়ে ছেড়ে দিল কল। এই পর্যন্ত একটা কথাও বলল না রূপকথা। সে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে না চাইতেও সারফারাজকে দেখে তার ভয় লাগছে। প্রথমবারের মতো মনে হচ্ছে সারফারাজ হৃদয়হীন এক নিষ্ঠুর মানব। রূপকথার মনের কথা শুনল বোধ করে সারফারাজ। সে বাঁকা হাসল। এরপর রূপকথার হাতে সাবান মাখতে মাখতে বলল, ও ক্ষমতার অযোগ্য অপরাধ করেছে রূপকথা। ওর মৃত্যু 12 বছর আগেই লেখা ছিল আমার হাতে, কিন্তু আমি ওকে মাফ করে দিয়েছিলাম। এর জন্য অবশ্য 12টা বছরই আমাকে পস্তাতে হয়েছে। শালা আমার বন্ধু ছিল, কিন্তু বিশ্বাস করো এতই বিখাউজও খালি আমার দুর্বলতার সুযোগই নিয়ে গেছে এতগুলো বছর। এই জন্য এবার সেটা ভেঙে দিলাম। তুমি ভয় পেও না, ও ভালো মানুষ নয়। এসব বালছাল টাইপের মানুষের জন্য তোমার চোখের জল মানাচ্ছে না। সারফারাজের মুখের ভাষা শুনে রূপকথার চোখ নিভে এলো। এমন মুখের ভাষা সারফারাজের থেকে আর কখনো শোনেনি রূপকথা। সারফারাজের হাতের আঙুল থেকে টেনে নিজের হাত ছোটাতে চাইল রূপকথা, কিন্তু সারফারাজ আরও শক্ত করে ধরে বসে ঘষে ঘষে রক্ত তুলতে লাগলো। রূপকথা উপায় না পেয়ে অল্প করে বলল, আমার শরীর গুলাচ্ছে, আমি বাড়ি যাব। রূপকথার গলার কাছে সাবান লাগিয়ে একদম নিকটে এলো সারফারাজ। রূপকথার ভেজা ঠোঁটের পানে নেশাক্ত নজরে তাকিয়ে ঘোর লাগা গলায় বলল, তোমার জন্য যে আরো কতজনের প্রাণ যাবে আমি নিজেও জানি না সুইটি। শালা তোমার সকল খবর রুদ্রকে দিত, এজন্যই রুদ্র এত ভালো করে চিনে তোমায়। আফসোস সেদিন শালাকে কেন টুকরো টুকরো করলাম না, না হলে রুদ্রের নোংরা নজর তোমার উপরে পড়তো না। দোষ আমার। বলেই রূপকথার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো সারফারাজ। আঁকড়ে ধরতে চাইল ভেজা ঠোঁট, কিন্তু সরিয়ে দিল রূপকথা। অন্যত্র মুখ ঘুরিয়ে রূপকথা বলে উঠল, এসব ঠিক হচ্ছে না। সারফারাজ তাচ্ছিল্য হাসল। এরপর জোর করে চুমু খেল রূপকথাকে। রূপকথা প্রথমে বাধা দিলেও পরে একদম স্থির হয়ে বসে রইল। দীর্ঘ চুম্বনের পর সারফারাজ হাঁপিয়ে বলে উঠল, তুমি জানতে আমি মানুষের প্রাণ নেই, তবে আজ কিসের এত ভয়? নাকি আমার অগোচরে অন্য কিছু আছে এখানে? বলেই রূপকথার চুলের মুঠি চেপে ধরল সারফারাজ। ব্যথায় রূপকথার চোখ ছলছল হলো। তাতে দৃষ্টি দিল না সারফারাজ। সে রূপকথার কানে চুমু এঁকে কম্পিত গলায় হিস হিস করে বলে উঠল, সময়ের পরিক্রমায় এর থেকেও আমার কুৎসিত রূপ তোমার সামনে আসবে রূপকথা, তবু আমায় ছাড়তে পারবে না তুমি। একবারও যদি এমন কিছু ভেবেছ তবে পুরো দুনিয়া জ্বালিয়ে ছারখার করব আমি। তোমাকে আঁকড়ে ধরে আমি দ্বিতীয়বার বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেয়েছি। চাইলেও আমাকে আর মারতে পারবে না তুমি। সারফারাজের নিষ্ঠুর কঠিন কথায় রূপকথার চোখ উপচে জল গড়ালো। রূপকথা অস্পষ্ট গলায় বলল, লাগছে সারফারাজ। রূপকথা বিহিস্বরে সম্বিত ফিরে পেয়ে হাতের মুঠি আলগা করল সারফারাজ। এরপর আবদার করল, তোমার কোমরের বাঁ পাশে একটা ছোট্ট তিল আছে, আমি কি ওখানে একটু আদর করতে পারি? রূপকথা কোমরের পেছনে তিল আছে এটা রূপকথা নিজেই জানে না। সারফারাজ জানলো কি করে? রূপকথা চমকে উঠল। একদিকে সারফারাজের উপরে রাগ, অন্যদিকে ভালোবাসা মোড়ানো লজ্জা এসে কাবু করল রূপকথাকে। সে ইতস্তত করে শুধালো, কি করে জানলে? আমি তো কখনোই বলিনি। অমায়িক হাসল সারফারাজ। এরপর হাসকি স্বরে বলল, ছোটবেলায় কার কাছে ছিলে তুমি রূপকথা? কতবার ন্যাংতু ন্যাংতু দেখেছি, তার হিসেব আছে? এবার লজ্জায় এসে আরও ঘায়েল করল রূপকথাকে। মানুষটা তার সমস্ত সিক্রেট জানে। ছি, কি অসভ্য। সারফারাজ পানির ভেতরে হাত দিয়ে রূপকথার কোমর ছুঁল। এরপর ফিসফিস গলায় বলল, আরো কোথায় কোথায় কি রঙের তিল আছে বলবো? রূপকথা সারফারাজের মুখ চেপে ধরে নিভু গলায় বলে উঠল,
তোমার প্রাণ যাবে আমার হাতে। সারফারাজ মাদকতা মেশানো গলায় বলে উঠল। প্রাণ অলরেডি চলে গিয়েছে। এই কদিন ইচ্ছে করে ইগনোর করেছো, সব টের পেয়েছি, কিন্তু কিচ্ছু বলিনি। অভিরূপের ঝামেলা নিয়ে বিজি ছিলাম, এজন্য। আমাকে কষ্ট কেন দিয়েছো জান? প্রাণে ধরফরানি ওঠে একটু আড়াল হলেই, আচ্ছা, প্রাণে ধরফরানি ওঠে একটু আড়াল হলেই ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? সারফারাজ এই প্রশ্নের রূপকথা শরীর ঝাঁকুড়ি দিয়ে উঠল। মনে পড়ে গেল রুদ্রর হুমকি। বিভীষিকাময় সেই রাতের স্মৃতি মনে পড়তেই দিশেহারা হলো রূপকথা। সে ঝটপট সারফারাজকে ঠেলে বাথ টাব থেকে উঠে দাঁড়ালো। এরপর ভেজা শরীর ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কাঁধের ব্যাগটা এখনও মেঝেতে পড়ে রয়েছে। সেটা তুলে হাতে নিয়ে নিজের ফোন বের করলো রূপকথা। ফোনে 4টা মিসড কল আর একটা মেসেজটা একটা বিদেশি নাম্বার থেকে এসেছে। ভয়তো চোখে একবার সারফারাজকে দেখে মেসেজ ওপেন করলো রূপকথা। মুহূর্তে তার দুনিয়া উল্টে গেল। ঝটপট ফোন ব্যাগে ভরে এলোমেলো গলায় বলে উঠল। আমাকে যেতে হবে সারফরাজ, আম্মুর শরীর ভালো নেই। আমাকে অনেকগুলো ফোন করেছে, পরে কথা হবে। সারফারাজ নিজের ভেজা কাপড়ের দিকে একবার তাকিয়ে বলল। জাস্ট 2 মিনিটস, আমি চেঞ্জ করে এসে পৌঁছে দিচ্ছি। রূপকথা হাত তুলে বাধা দিয়ে বলল। নো নিডস, আমি একাই যেতে পারবো। রূপকথা নিষেধ শুনে সারফারাজ অবাক হয়ে গেল। মেয়েটা আজকাল হুটহাট অদ্ভুত আচরণ করছে। সারফারাজ তবুও নিজেকে সামলে বলে উঠল। ঠিক আছে, ভেজা কাপড়েই যাব। রূপকথা এবার তেতে উঠল। সে ধমকে বলে উঠল। সারাক্ষণ এমন চিপকে কেন থাকতে চাও সারফরাজ? আমার নিজের কোনো ফ্রিডম নেই? যখন বলছি আমি একাই যেতে পারবো, তখন তুমি কেন জেদ করছো? রূপকথার ধমকে কেঁপে উঠল সারফারাজ। ভিতরে কেবল সূক্ষ্ম ব্যথা মোচড় দিয়ে উঠল। স্বচ্ছ চোখ দুটি লাল হয়ে উঠল। তবুও নিজেকে ধাতস্থ করে সারফারাজ এগিয়ে এসে রূপকথার মাথায় হাত বুলিয়ে শুধালো। শরীর খারাপ লাগছে জান? জ্বর এসেছে? মুড সুইং হচ্ছে? এভাবে রেগে যাচ্ছ কেন? কোনো মতে নিজেকে সারফারাজের থেকে ছাড়িয়ে রূপকথা বলল। আসছে, এসব ভালো লাগছে না। বলে হন করে বেরিয়ে গেল। রূপকথার যাবার পানে তাকিয়ে সারফারাজ ব্যথিত হলো। রূপকথার বলা সামান্য কয়েকটা কথা তার হৃদয় এফার ওফার করলো। সারফারাজের ভয় হতে লাগলো। ছোট বাচ্চার ন্যায় কান্না পেল। বুক চেপে ধরে সোফায় ধপ করে বসে গেল সারফারাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল। এমন করিস না রে বাকি, আত্মা ফেটে মরে যাবো আমি। তুই আমার বেঁচে থাকার শেষ সম্বল। একটা ট্যাক্সি ধরে সারফারাজের বাড়ি থেকে নিজ বাড়ি অভিমুখে ছুটল রূপকথা। সেই সাথে অনবরত ডায়াল করতে লাগলো রুদ্রের নাম্বার। এরপর ফুপিয়ে কেঁদে উঠল। হ্যাঁ বেবি গা, কি মনে করে এত রাতে কল দিলে? হ্যাঁ। রুদ্র ফোন ব্যাক করে নাটকীয় স্বরে বলে উঠল। আমার মাকে কিছু করবেন না প্লিজ। আমি সারফরাজের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে গিয়েছিলাম। কোনো সম্পর্ক নেই আর আমাদের মধ্যে। আমি সরাসরি নিষেধ করেছি ওকে। আমার মাকে কিছু করবেন না, একটু রহম করুন। রূপকথা বিরতি করে নিচু স্বরে বলে উঠল। আপাতত হাত ভেঙেছি, নেক্সট টাইম এমন দৃষ্টতা দেখালে একদম পিষে দেব। রুদ্র এবার কিটকিটিয়ে হাসলো। এরপর বলে খট করে লাইন কেটে দিল রুদ্র। রুদ্রের ফোন কাটতে সুফিয়া চৌধুরীর ফোন এলো। রূপকথা ঝটপট ফোন রিসিভ করে টুকরে কেঁদে উঠল। মেয়ের কান্নার ব্যস্ত গলায় সুফিয়ান বলে উঠলেন। রূপকথা নিজেকে সামলে বলে উঠল। মাম্মা কোথায় এখন? সুফিয়ান চৌধুরী তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন। রূপকথা চোখের জল মুছে বলে উঠল। আমি আসছি। 30 মিনিটের মাথায় হসপিটাল পৌঁছালো রূপকথা। রেখা বসে আছে বেডে। ডক্টর হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। রূপকথা ভেতরে ঢুকে রেখাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেয়ের মনে মায়ের জন্য ভালোবাসা দেখে চোখের জল ছেড়ে দিল রেখা নিজেও। তার প্রতি এতটা আবেগঘন রূপকথাকে এর আগে কখনো দেখেনি তিনি। রেখার মাথায় চুমু এঁকে রূপকথা বলে উঠল। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আম্মু। তোমার লক্ষ্মী মেয়ে হয়ে তোমার কাছেই বসে থাকবো, প্রমিস। রেখা চোখের জল মুছে রূপকথার হাতে চুমু খেয়ে বললেন। ডক্টরের থেকে কাজ শেষ করে সুফিয়ান মেয়ে আর স্ত্রীকে নিয়ে ছুটলেন বাড়ির অভিমুখে। যেতে যেতে শুধালেন। রূপকথা প্রসঙ্গ পাল্টে অন্য কথা তুলল। সুফিয়ান দুষ্ট হেসে শুধালেন। রূপকথা অকপটে উত্তর করল। না পাপা। মেয়ের মনে কিছু হয়েছে বুঝতে পেরে চুপচাপ গাড়ি চালাতে বোধ দিলেন সুফিয়ান। এই বান্দা বান্দি কিয়ামত হয়ে গেলেও যে দুজনকে ছাড়বে না তা খুব ভালো করেই জানেন তিনি। হোক না অভিমান ঝগড়া, এসব ভালোবাসা যে আরও মধুর করে, তিক্ত নয়। ঘড়ির কাঁটায় রাত 10টা বেজে 25 মিনিট। ধরণীতে রাত নেমেছে। আকাশের গায়ে জমেছে কালো মেঘ, যেন কারো অপ্রকাশ্য বেদনার ছায়া। বাতাসে হঠাৎ হালকা শীত, চারিদিকে নিস্তব্ধতা। অথচ সে নীরবতা বুক চিরে কোথাও কেমন একটা কান্নার শব্দ যেন লুকিয়ে আছে।
সারফারাজে চুপচাপ বসে আছে নিজের ঘরের এক কোণে, জানালার পাশে পুরনো চেয়ারে। ইচ্ছে করে কক্ষে কোনো আলো জ্বালায়নি সে, অন্ধকারে বসে ভাবনার পাহাড়ে ডুবে রয়েছে। রূপকথার নিষ্ঠুর বাণী, চোখের চাহনি, ভয় সব কেমন তাড়া করে বেড়াচ্ছে তাকে। আকাশে গুড়গুড় মেঘ ডাকছে। বাইরে বৃষ্টি নামে কিনা তা সে জানে না। তার ভেতরেই যেন শুরু হয়েছে এক অচেনা বর্ষণ, যা নিঃশব্দ, নির্মম, অথচ থামার নাম নেই। এই রাত, এই নীরবতা, এই অন্ধকার সব মিলিয়ে মনে হয় পৃথিবীতে বুঝি আজ সারফারাজের মতোই একা হয়ে গেছে। এমন সময় কেউ কক্ষের আলো জ্বালালো। পায়ের শব্দ শুনে সারফারাজ বুঝে নিল লুইস এসেছে। সারফারাজের বেদনার্থ মুখের পানে তাকিয়ে লুইস দীর্ঘশ্বাস ফেলল। এরপর মাথা নিচু করে বলে উঠল, I want to show you something. লুইসের কথার ভাবনায় শহর থেকে বেরিয়ে এলো সারফারাজ। এরপর ছোট্ট করে বলল। হোয়াট? লুইস তৎক্ষণিক নিজের ফোন বের করে সারফারাজের বাড়ির বাইরে একটা সিসি ক্যামেরা ফুটেজ বের করে সারফারাজের সামনে ধরল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রূপকথার পেছনে কেউ স্টক করছে। শুধু তাই নয়, রূপকথা পেছন ফিরলে সে লুকিয়ে যাচ্ছে। ফুটেজটা একটু জুম করলো সারফারাজ। চতুর মস্তিষ্ক নানান কিছু ভেবে ফেলল নিমিষেই। লুইসের হাতে ফোন দিয়ে হ্যাঙ্গার থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে সারফারাজ বলল। রূপকথার বাড়িতে যাচ্ছি। লুইস ঠোঁট উল্টে সিরিয়াস ভঙ্গিতে বলল। It's raining. সারফারাজ শার্টের বোতাম লাগাতে লাগাতে উত্তর করল। রেইনিং এর মায়ের বাপ, পিচ্ছিল দেয়াল কিভাবে টপকাবো, আপাতত সেটাই ফাকিং টেন্স। বলেই হন করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর পার্কিং লটে এসে গাড়ি নিল পছন্দের কালো রঙের বাইক। মাথায় হেলমেট ঠুসে বৃষ্টি চিরে বেরিয়ে গেল রাস্তায়। এরপর রাস্তায় জমে থাকা জল ছিটিয়ে ঝড়ের বেগে হারিয়ে গেল অন্ধকারে। ব্যালকনিতে ছিটে আসা বৃষ্টিতে আর মনে ভিজে চলেছে রূপকথা। সারফারাজের অসহায় করুণ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। হৃদয় ভেঙে ঘান ঘান হচ্ছে। অসহনীয় ব্যথায় বুক ভেঙে চিৎকার আসছে। সারফারাজ যখন জানবে রূপকথা তাকে আর ভালোবাসে না, তখন কি রিয়েক্ট করবে? ওকে বাঁচবে? এই নিষ্ঠুর ভাবনা আর ভাবতে পারে না রূপকথা। সে দেয়ালে পিঠ থেকে চোখ বুজে নেয়। বৃষ্টির উত্তাল ঝাপটা এসে তাকে ভিজিয়ে দিল পুরোটা। শীতে ঠক ঠক করেছে শরীর, কিন্তু পাত্তা দিল না রূপকথা। আচমকা কেউ জড়িয়ে ধরল খুব শক্ত করে। খুব চেনা পরিচিত স্পর্শ। রূপকথার চোখ মিলে সারফারাজের ভেজা মুখশ্রী দেখল। দুই হাতে পিপাসার্থ চাতকের ন্যায় সারফারাজকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। দুজনকে বাঁধল শক্ত আলিঙ্গনে। সারফারাজ রূপকথার কপালে চুমু এঁকে বলে উঠল, টেল মি দ্য ট্রুথ। রূপকথা সারফারাজের বুকে মুখ লুকিয়ে জোরে কেঁদে উঠল। সারফারাজ তাকে কোলে তুলে রুমে নিয়ে এলো। এরপর টাওয়াল খুঁজে শরীর মাথা মুছিয়ে বলে উঠল, কেউ তোমাকে ভয় দেখাচ্ছে রূপ? রূপকথা ঠোঁট টিপে মাথা ঝাঁকালো। এরপর ধীর গলায় বলল, বেঁচে আছে সারফারাজ, আমি নিজে তাকে দেখেছি। গভীর রাত, চারিদিকে স্তব্ধ, নিঃস্ব, শূন্য। একটানা ঝরে পড়ছে বৃষ্টি, ঠিক যেন বুকে চাপা কষ্টের মতো, টানা, নির্বোধী, করুণ। আজ মস্ত বড় আকাশে কোনো তারা নেই, চাঁদ নেই। জানালার বাইরে শুধু ধোঁয়াটে অন্ধকার। বৃষ্টির ঝমঝম শব্দ কেমন কষ্ট জর্জরিত ব্যথার্ত শোনাচ্ছে। ঘড়ির কাঁটা কেবল টিকটিক করে এগিয়ে যাচ্ছে, কিন্তু রূপকথার কক্ষের ভেতরে সময় যেন থেমে আছে। একদিকে জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, অপরদিকে সারফারাজের বুক বেয়ে গড়িয়ে পড়ছে রূপকথার কান্না। রূপকথা ঠান্ডা হয়ে আসা শরীর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে সারফারাজ। রূপকথার কাঁধ কাঁপছে নিঃশব্দ হাহাকারে, আর সেই কম্পনে সারফারাজের বুকও যেন কেঁপে উঠছে ধীরে ধীরে। রূপকথার করুণ বাঁধ ভাঙা কান্নায় সারফারাজের নিঃশ্বাস গাঢ় ভারী হয়ে আসে। এই মেয়েটির কান্না ছোটবেলা থেকেই সে সহ্য করতে পারে না। এই মেয়েটা কি তা জানে না? হয়তো জানে। সারফারাজকে নিরপরাধ ভরসা যোগ্য আবাসস্থল ভাবে বলেই হয়তো নিজেকে এভাবে উজাড় করে দেয়। সারফারাজ হাতের আলিঙ্গন আর একটু শক্ত করে। মুখে কিছু বলে না, কারণ কোনো ভাষাই আপাতত যথেষ্ট নয়। সারফারাজ যখন নিজের সবটা দিয়ে আগলে নিল রূপকথাকে, ঠিক তখনই ভাঙা কণ্ঠে ভেসে এলো রূপকথার আর্তনাদ মিশ্রিত স্বর। তোমার মা বেঁচে আছে সারফারাজ, উনি মারা যাননি। রূপকথার মুখের কঠিন সত্য বাক্যটা যেন ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ আঘাত করল সারফারাজের বুকে।
সারফারাজের পুরো দুনিয়া দোলে উঠল। বুকের ভেতরে কে যেন ক্রমাগত সূচ গেঁথে দিচ্ছে। এই সূক্ষ্ম ব্যথা সহ্য করা দায়। সারফারাজের চোখের কোণ সহসাই ভিজে উঠল, কিন্তু সে কাঁদতে ভুলে গেল। মস্তিষ্ক কেমন কার্যক্ষমতা হারালো। এই মুহূর্তে কোন ধরনের বুলি আওড়ানো উচিত খুঁজে পেল না সারফারাজ। বৃষ্টির ঝমঝম ধারা কেমন বিষাক্ত আর ভারী হয়ে উঠল সহসাই। রূপকথার সারফারাজের শার্টের ভেজা কলার খামচে ধরে সারফারাজের সিক্ত চোখে চোখ রাখল। এরপর পুনরায় বলে উঠল, আমি দেখেছি তাকে তোমার বার্থডের দিন। রুদ্ররাজ ওনাকে আটকে রেখেছে, আমার সামনে থেকে টেনে হিচড়ে ওনাকে নিয়ে গেছে রুদ্ররাজ। ওনার চিৎকার আমার কানে এখনো বাড়ি খাচ্ছে। বলে সারফারাজকে ছাড়িয়ে রিডিং টেবিলের ড্রয়ের হাতড়ে সেই লকেট সমেত চেইন নিয়ে এসে সারফারাজের হাতে দিল। মায়ের শেষ স্মৃতিখানা কেমন অনুভূতি শূন্য মানুষের ন্যায় হাতে নিল সারফারাজ। এরপর তাতে নজর বুলিয়ে ধপ করে হাঁটুমে গেড়ে মেঝেতে বসে পড়ল। জীবনে প্রথম এমন বিধ্বস্ত লাগলো সারফারাজকে। সারফারাজের মনে হলো সে জ্ঞান হারাচ্ছে। সারফারাজের ভারশূন্য দেহ লুটিয়ে পড়তে চাইল মেঝেতে। নিজেকে ধরে রাখতে রূপকথার কোমর জড়িয়ে রূপকথার উদরে মুখ গুজে ফুপিয়ে উঠল সারফারাজ। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি তো কোথাও তাকে খোঁজা বাদ রাখিনি রূপকথা। আমার মা আমার পাশে ছিল, তবুও তাকে পেলাম না আমি। আমার এই পাওয়ার মানেই দাপট, এসব থেকে কি লাভ হলো? আমি তো দিন শেষে ব্যর্থ, শূন্য, রিক্ত। রূপকথা সারফারাজের মাথা চেপে ধরে নীরবে কাঁদল। বাকি ঘটনা বলার সাহসে কুলাচ্ছে না তার। তবুও বলতে হবে, সারফারাজকে জানতে হবে সমস্ত সত্যি। এমন সুযোগ বারবার আসবে না। তাছাড়া রুদ্ররাজ রূপকথার উপরে নজরদারি রেখেছে। যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তাই বাম হাতের উল্টো পিঠে চোখের জল মুছল রূপকথা। এরপর কম্পিত মোটা গলায় বলল, রুদ্র তোমাকে ভয় দেখাচ্ছে রীতিমতো। রুদ্র আমাকে ভয় দেখাচ্ছে রীতিমতো। ও তোমাকে চারপাশ থেকে ভাঙতে চাইছে। প্রথমে তোমার মা, এরপর আমি। আমাকে শর্ত দিয়েছে যাতে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করি আমি, নয়তো আন্টিকে আর আমার পরিবারকে শেষ করে দেবে সে। আজ তোমার বাড়িতে গেছিলাম বলে আম্মুর ওপর অ্যাটাক করেছে। অল্পের জন্য প্রাণ বেঁচে গেছে আমার মা। আমার খুব ভয় করছে সারফারাজ। আমি এসব টেনশন আর নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। রুদ্রের ধমকিতে ইচ্ছে করেই যোগাযোগ করিনি এই কয়েকদিন তোমার সাথে, কিন্তু বিশ্বাস করো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। এই নির্মম যন্ত্রণা আমি সইতে না পেরে আমি গিয়েছিলাম তোমার বাড়িতে। ভেবেছিলাম রুদ্র হয়তো জানবে না, কিন্তু সে সব জেনে গিয়েছে। আরও অনেক কিছু বলল রূপকথা, কিন্তু কান্নার দমকে সেগুলো একটাও স্পষ্ট হলো না। সারফারাজ কোল কিনারাহীন হলো। কাকে সামলাবে সে এই মুহূর্তে, নিজেকে নাকি রূপকথাকে? কান্নার চোটে রূপকথার শরীর কাঁপুনি দিচ্ছে বারবার। সারফারাজ আলগোছে রূপকথাকে টেনে নিজের হাঁটুর উপরে বসালো। এরপর শীতল হাতে রূপকথার চোখ মুছে চোখের পাতায় চুমু খেয়ে বলে উঠল, বোকামে, এভাবে কাঁদে না, সব ঠিক করে দেবো আমি। রূপকথা সারফারাজের গলা জড়িয়ে বুকে মুখ লুকিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না সারফারাজ। প্রতি নিঃশ্বাসে তোমার নাম জপতে চাই আমি। রুদ্রের ভয়ে তোমার থেকে দূরত্ব রেখে আমি বাঁচতে পারছি না। প্রতি মুহূর্তে মরণ হচ্ছে আমার। রূপকথার করুণ স্বীকারোক্তিতে সারফারাজের চোয়াল শক্ত হয়ে উঠল। রুদ্রের নোংরা খেলা ভেবে চোখগুলো কেমন জ্বলে উঠল। মস্তিষ্কে খেলতে লাগলো কুটিল সকল বুদ্ধি। কিন্তু রাগের মাথায় এখন কিছুই করা যাবে না। যা করার তা করতে হবে গোপনে, ধীরে সুস্থে। রূপকথার মুখের উপরে লেপ্টে থাকা চুল কানের পিঠে গুজে সারফারাজ বলে উঠল, তোমাকে কেউ একজন অল টাইম ফলো করছে রূপকথা। জানি আমি কার সাথে কথা বলছি, কি করছি, কোথায় যাচ্ছি, এভরিথিং সে রুদ্রকে আপডেট দিচ্ছে। সারফারাজ মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে কিছু ভাবল। এরপর রূপকথাকে বিছানায় বসিয়ে মেঝেতে আসন গিরে বসল। রূপকথার ছোট ছোট তুলতুলে নরম সফেদ পা দুটো নিজের হাতে তুলে তাতে আদরে পরশ গুলালো সারফারাজ। এরপর বলল, শোনো, এখন ভেঙে পড়লে হবে না, ট্রিক্স খাটাতে হবে, বুঝলে? বুদ্ধি দিয়ে কবজা করতে হবে রুদ্রকে। রূপকথা সারফারাজের মুখের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করল সে কি বলতে চাচ্ছে। সারফারাজ রূপকথার পায়ের আঙ্গুল টেনে টেনে বলতে লাগলো,
রুদ্রকে বোঝাতে হবে সত্যি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কিভাবে? আমি অবাক হয়ে জানতে চাইল রূপকথা। তুমি তোমার ফোন থেকে যোগাযোগ করবে না আমার সাথে। রূপকথা সারফারাজের বাহু চেপে ধরে ভেজা মেয়ে আসা গলায় কাকুতির স্বরে বলল। রূপকথার পা জোড়া চেপে ধরে সারফারাজ রূপকথার চোখে চোখ রাখল, এরপর বলল, মরবে না। আমি নতুন ফোন দিয়ে যাব, নতুন নম্বর সহ। আর বাইরে কখনো দেখা করবে না আমার সাথে। আমিও নিজেকে সামলে রাখবো। তোমাকে না দেখলেও আমি মরে যাব। সারফারাজ শুধালো। তোমাকে না দেখলে আমি বাঁচবো? আমি আসবো তোমার কাছে, তোমার যেতে হবে না। আর আপাতত প্রতিদিন দেখা করার দরকার নেই। রূপকথা অভিমানী গলায় বলল। তুমি নিষ্ঠুরের মতো কথা বলছো। সারফারাজ ফট করে উত্তর করল। আর নিজে যে এ কদিন নিষ্ঠুরের মতো বিহেভ করেছো তার বেলায় ইচ্ছে করে করেছি নাকি? তো আমি ইচ্ছে করে করতে চাইছি নাকি? তুমি অলরেডি চিপায় পড়ে গেছো বোকাজে। তোমার বুদ্ধি তো হাঁটুতে। আমাকে আগে এই কথা বললে আমি ঠিক রুদ্রের দাঁতের পাঁটি খুলতাম একটা একটা করে। রুদ্র এখন বাংলাদেশে নেই। সারফারাজের কথায় ঠোঁট উল্টালো রূপকথা। চরম বিপাকে পড়েছে সে। প্রেম ভালোবাসায় যেখানে ফ্যামিলি ভিলেন হবার কথা, সেখানে অন্য কেউ ভিলেন হয়ে ঝামেলা পাকাচ্ছে। রূপকথার চিন্তিত মুখের পানে তাকিয়ে সারফারাজ শুধালো। আচ্ছা, এত গাধি কেন তুমি? কমিশনার তোমাকে এত মাথা মোটা ছাগল কিভাবে বানালো? সত্যি করে বলো তো, মেডিকেলে তোমার আসলেই চান্স হয়েছিল নাকি বাপের নাম ভাঙিয়ে চান্স করে নিয়েছো? সারফারাজের প্রশ্নে রূপকথার মেজাজ তিরিক্ষি হলো। সে জোরপূর্বক পা ছড়িয়ে বিছানায় গুটিয়ে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল। রুদ্রের মতো তুমিও আমায় চিপায় ফেলতে চাইছো? আর এক মুহূর্ত দেখতে ইচ্ছে করছে না তোমাকে। শীঘ্রই দূর হও আমার সামনে থেকে। সারফারাজ কপাল কুঁচকাল, এরপর ভরাট গলায় বলল। আর ইউ শিওর? রূপকথা শক্ত চোখে শক্ত গলায় উত্তর করল। ইয়েস, আই এম। সারফারাজ মেঝে থেকে উঠে ধুম করে রূপকথার কোলে মাথা রেখে বিছানায় শুয়ে গেল। এরপর চোখ বন্ধ করে বলে উঠল। এসেছি যখন একেবারে বাসর সেরেই যাই, কি বলো? ইস, কি ওয়েদার! রোমান্স জমবে ভালো। তুমি চিৎকার করে কাঁদলেও কেউ শুনবে না। সারফারাজকে ধাক্কা দিয়ে সরিয়ে বাজ খাই গলায় রূপকথা শুধালো। এমন কঠিন সিচুয়েশনে তোমার ঢং আসছে কি করে? সারফারাজ বাঁকা হেসে উত্তর করল। কারণ আমি পরবর্তী প্ল্যান সাজিয়ে ফেলেছি। আমি রুদ্রকে এবার মেরে ফেলবো। রূপকথা। সারফারাজ ঠান্ডা মাথায় মানুষ খুন করবে সেই কথা কি অবলীলায় বলে চলেছে। রূপকথার কেমন ভয় হলো সারফারাজকে দেখে। সে একটা ভয়ঙ্কর মানুষকে ভালোবাসে, যে মানুষ মশামাছি মারার মতো মানুষ মারে। অথচ তার নিখাদ ভালোবাসা দেখে মনে হয় ভেতরের পুরোটাই মায়া আর দরদ দিয়ে ঠাসানো। কিন্তু রূপকথাহীন সারফারাজের হৃদয়ে আর কারোর জন্য কোনো মায়া দরদ ভালোবাসা কিচ্ছুটি নেই। রূপকথা তা বেশ জানে। রূপকথার ভাবনায় পানি ঢেলে সারফারাজ অনুরোধ করল। একটু মাথায় বিলি কেটে দেবে, ঘুম পাচ্ছে। রূপকথা নিঃশব্দে সারফারাজের চুলের গোড়ায় হাত বুলালো। বিড়াল ছানার ন্যায় রূপকথার কোমর জড়িয়ে চোখ বুলালো সারফারাজ। বাইরে স্নিগ্ধ কোমল লয়ে বর্ষণ ছড়ছে। সারফারাজকে পেয়ে রূপকথার মনের ভেতরে সমস্ত ভয় ডর কেটে গেল। নিজেকে বেশ হালকা ফুরফুরে লাগছে। নিজের বোকামো ভেবে রূপকথা নিজেকে বেশ ধমকালোও বটে। সারফারাজ ঠিকই বলছে, সে আসলে গাধি। সারফারাজের থেকে এত বড় বিষয়টা লুকানো মোটেও উচিত হয়নি তার। তখনই সারফারাজকে বিষয়টা জানালে সারফারাজ মায়াকে ঠিক উদ্ধার করতে পারত। নিজের বেহুদা কর্মকাণ্ডের জন্য নিজের উপরে বেশ রাগ হলো রূপকথার। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যতই কঠিন সিচুয়েশন আসুক না কেন, তোমাকে আর কিছুটি গোপন করব না সারফারাজ। আকাশের মেঘবৃষ্টি কেটে গিয়ে জানালার ফাঁক গলিয়ে নরম আলো চুয়ে চেয়ে ঝরছে রূপকথার কক্ষের ভারী পর্দা ভেদ করে, কিন্তু পুরোপুরি ঢুকতে পারছে না। কেউ সযত্নে জানালার পর্দা টেনে বেলকনির দরজা আটকে দিয়েছে। বাইরের কর্মব্যস্ততার টুংটাং আওয়াজ ভেসে আসছে ক্ষীণ স্বরে। পুলিশের গাড়ির সাইরেন, মানুষের হাঁক ডাকে রূপকথার ঘুম পাতলা হলো। বুকের পাশ বালিশ জড়িয়ে এদিক সেদিক মুড়ুমুড়ি করে চট করে চোখ মেলল রূপকথা। গত রাতের কথা মস্তিষ্কে সজাগ হতেই শোয়া থেকে উঠে বসল। পাশে সারফারাজ নেই। রূপকথা বিছানা থেকে ধপ করে নেমে খাটের তল রুমের প্রত্যেকটা কোণায় নজর বোলালো। কোথাও সারফারাজ নেই। তার মানে চলে গিয়েছে। মাথার আলুথালু চুল ঠিক করে বিছানায় এসে আবার শুয়ে গেল রূপকথা। কাত হয়ে ওপাশ ফিরতেই হঠাৎ বালিশের কাছে একটা চিরকুট নজরে এলো। ঝটপট হাতে সেটা খুলল। সুন্দর টানা টানা প্যাঁচানো হাতের লেখায় ছোট একটা চিরকুট। সারফারাজ লিখেছে, শুভ সকাল, আমার সকাল।
যদিও আমার জন্য এখনো সকাল হয়নি, তুমি জাগলে তবেই আমার সকাল হবে। আমার মিষ্টি সকালটা আমি ঘুমের মধ্যেই রেখে যাচ্ছি। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন তোমার পাশে জায়গাটা ফাঁকা থাকবে। আমি থাকবো না, কিন্তু আমার নিঃশ্বাস থাকবে ঠিক তোমার বালিশের পাশে, যেখানে আমি সারা রাত নীরব হয়ে তোমার বুকে জড়িয়ে আগলে রেখেছিলাম। তুমি ঘুমাচ্ছিলে শান্ত শিশু সুলভ নিঃশ্বাসে, ঠিক রূপকথার ছোট্ট প্রিন্সেসদের মতো। যদিও তুমি আমার কাছে সত্যি সত্যি প্রিন্সেস। ভেবেছিলাম একটু শান্তির ঘুম ঘুমোবো, কিন্তু তুমি বড্ড হিংসুটে। আমার ঘুম কেড়ে নিয়ে পুরোটা রাত আমায় জ্বালাতন করলে। তোমার ঘুমন্ত নিষ্পাপ মায়াবী কোমল মুখটা আমায় প্রাণে মেরেছে রূপকথা। আমি তোমার দিকে তাকিয়েছিলাম তৃষ্ণার্ত চাতকের মতো। তোমায় কিচ্ছুটি টের পেতে দেইনি। সারা রাত হৃদয় যন্ত্রণায় পুড়েছি সঙ্গোপনে, আর ভেবেছি একটা মানুষকে এতটা ভালোবেসে কিভাবে নিজেকে ধরে রাখা যায়। বিশ্বাস করো, তোমার অজান্তে অনুমতিহীন একটা চুমু পর্যন্ত খাইনি। মন আর শরীর দুইয়ের যুদ্ধে আমি আমার পবিত্র ভালোবাসাকে জয়ী করেছি। পুরোটা রাত তোমার শ্বাস গুনে কেটে গিয়েছে আমার। মোটেও কষ্ট হয়নি, বরং লোভ জেগেছে। এমন শত শত রাত তোমাকে জড়িয়ে জেগে থাকবার। তোমাকে ফেলে যেতে ইচ্ছে করছে না, এমন হাজারটা সকাল কাটিয়ে দিতে ইচ্ছে করছে তোমার সাথে, কিন্তু নিয়মের বাইরে কিচ্ছু করার ক্ষমতা আমাদের নেই। খুব শীঘ্রই কমিশনারের থেকে তোমায় কেড়ে নিব, নয়তো প্রাণে বাঁচা দায় হয়ে যাবে। তোমাকে দেখলে আমার ভালোবাসা লাগামহীন হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এভাবে শিকল পরিয়ে কতদিন বাঁচা যায় বলো? আমি চলে যাচ্ছি, তুমি ঘুমাও আমার মন আকাশের চাঁদ। তোমার কপালে আমার অসংখ্য চুমু। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। লাভ ইউ সো মাচ মাই সুইট ম্যাডনেস। রূপকথা কতবার পড়ল সেই চিঠিটা তার জানা নেই। চিঠিতে অসংখ্য চুমু আঁকল সে। এরপর লজ্জায় বালিশে মুখ গুজে লাফিয়ে উঠল। ইচ্ছে করল সারফারাজের ঘুম জড়ানো কণ্ঠ শুনতে। বালিশের নিচ থেকে ফোন নিয়ে কল করতে চাইল সারফারাজকে, কিন্তু রুদ্রের ভয়ে গুটিয়ে গেল। মন আনচান হলো। বিছানা থেকে উঠে দৌড়ে ল্যান্ডলাইনে গেল, ডায়াল করল সারফারাজের নাম্বার। ঘুম ছড়ানো হাফ স্লিপি ডিপ ভয়েসে সারফারাজ বলল, হ্যালো। রূপকথার মরণ হলো ওই কণ্ঠে। সে বুক চেপে দীর্ঘশ্বাস টানল। সারফারাজ বুঝল ফোনের ওপারে কে। সে ঘুম জড়ানো কণ্ঠে হাসল। রূপকথা শাসিয়ে বলল, এই স্বরে আর কারোর সাথে কথা বললে গলা কেটে নিব। এই স্বরটা শুধুই একান্ত আমার। ফ্রেশ হয়ে সকালের খাবার গোগ্রাসে গিলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল রূপকথা। যাবার আগে কুলসুমকে পই পই করে বলল, শোন, আম্মুকে টাইম টু টাইম ঔষধ দিবি, আর কি লাগে না লাগে দেখবি, ঠিক আছে? তোর কিন্তু সবকিছু উল্টাপাল্টা করার অভ্যাস আছে কুলসুম। দুপুরের ঔষধ আর বিকেলের ঔষধে গন্ডগোল পাকাস না, নইলে কিন্তু মার খাবি। রূপকথার কথাগুলো বেশ অপছন্দ হলো কুলসুমের। সে কপাল কুঁচকে মুখ অন্যদিকে ফিরিয়ে চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায় বলল, ইত্রার খালি বাইক্কা কথা, আই আর কিছু ন যাইনু। ইত্রা বেকুন আর সাইবালা জানে আই ঘাস খাই, খাই বাঙ্গুর ওই। কুলসুমের বাড়তি কথায় রূপকথার চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করল। এই মেয়ে সবসময় দুই ধাপ বেশি বোঝে। সকাল সকাল মেজাজ বিগড়াতে ইচ্ছে করল না রূপকথার, তাই আর কিছু না বলে বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে আজ রোদের প্রখর উত্তাপ, প্রচণ্ড তীক্ষ্ণ আলোয় চোখ মুখ কুচকে এলো। রূপকথা ছোট ছোট চোখে রিকশার জন্য আশেপাশে নজর বুলালো। অদরে সিগারেট ফুঁকতে দেখলো এক যুবককে, মাথায় একটা লাল ক্যাপ, গায়ে কালো পোশাক। রূপকথার বুঝতে বাকি রইল না কে এই যুবক। রূপকথাকে দেখতে পেয়ে একটু আড়ালে সরে দাঁড়ালো ছেলেটি। রূপকথা ছেলেটার পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে গালি দিল। বাস্টার্ড। এরপর একটা রিক্সা ধরে কলেজ গেটে নামলো। গেটে নামতেই নেলিকে দেখা গেল আনমনে দাঁড়িয়ে আছে। রূপকথা রিক্সার ভাড়া মিটিয়ে মুখের ঘাম ওড়নার আঁচলে মুছতে মুছতে বলল, সরি রে, তোকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখলাম। নেলি নিষ্প্রাণ রইল, কোনো উত্তর করল না। রূপকথা বুঝল অভিরূপের পারিবারিক দুর্যোগে নেলি ভেঙে পড়েছে, কারণ অভিরূপ তার বাবার মৃত্যুতে ছন্নছাড়া হয়ে গিয়েছে। মা আর বোনকে ফেলে কিভাবে ক্যালিফোর্নিয়া যাবে সেটা নিয়েও সে বেশ চিন্তিত অভি। তাছাড়া দেশেও সেরকম মডেল প্রপার্টি নেই যা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে। সবে নতুন প্রেম হয়েছে দুজনের, এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। নেলির মন ভার
ধার করা স্বাভাবিক বিষয়। অভিরূপের ভাবনা ছেড়ে রূপকথা নেলিকে শুধালো। এত মন খারাপের কি আছে নেলি? মাস কয়েক গেলে সব ঠিক হয়ে যাবে। তুই এত আপসেট হচ্ছিস কেন? তোদের যোগাযোগ হচ্ছে না? তপ্ত শ্বাস ছুঁল নেলি। এরপর কণ্ঠ নিচু করে বলল, ঠিক আছে, ক্লাস শেষে ওদের বাড়ি যাব। এবার ক্যাম্পাসে চল। নেলি নিঃশব্দে চলতে লাগলো। চটপটে বকবক করতে করতে পাগল হয়ে যাওয়া নেলিকে এতটা নিশ্চুপ ভালো লাগলো না রূপকথার। তার মনে হলো পৃথিবী যেন থমকে আছে, কোথাও কোনো প্রাণ নেই, সব কিছু গম্ভীর অনুভূতিহীন। রূপকথা নেলির পানে তাকিয়ে বলে উঠল, তোকে একটা সিক্রেট বলবো। সারফরাজের মাকে খুঁজে পেয়েছি। রূপকথা মুখে এই কথা শুনে থেমে গেল নীলি। এরপর বিস্ফোরিত চোখে শুধালো। রূপকথা মুহূর্তেই মুখ নামিয়ে ফেলল। এরপর নীলিকে টেনে একটা ছায়ামুক্ত স্থানে নিয়ে একে একে খুলে বলল সব ঘটনা। প্রত্যেকটি কথা শুনে নীলির গায়ে কাঁটা দিল। সে ভীত হলো। এরপর চাপা স্বরে বলল। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে উত্তর করল, সারফরাজ ঠিক একটা না একটা উপায় বের করবে, শুধু সময়ের অপেক্ষা। এরপর দুজন মিলে আরও নানান আলাপ আলোচনা করল। তারপর ক্লাসের টাইম হতেই উঠে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিল। কোনো মতে ইচ্ছে অনিচ্ছায় প্রত্যেকটা ক্লাস শেষ করলো দুজনে। লাস্ট পিরিয়ডের টাইম শেষ হতেই নিজেদের বইপত্র নিয়ে দৌড়ে বেরিয়ে এলো নেলি আর রূপকথা। ক্যাম্পাসের বিশাল মাঠ পেরিয়ে গেটে আসতেই সারফারাজকে দেখা গেল। প্রথমে সারফারাজকে দেখে রূপকথা ক্লান্ত মুখে হাসি ফুটল এবং দৌড়ে সারফারাজের কাছে আসতে চাইল, কিন্তু সারফারাজ চোখের ইশারায় নিষেধ করল। রূপকথা নীলির হাত ধরে বলে উঠল,